প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম বিএনপি নির্বাচনে 12 তারিখে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যে ভিডিও করেছিলাম তার টাইটেল ছিল মেটিকুলাস ডিজাইন ফেল, ইউনূস সরকারের পতন। তারপর আজকে এই ভিডিওতে আসছি আপনাদের সঙ্গে মত বিনিময় করবার জন্য। বন্ধুগণ, ইতিমধ্যে 2/3 মেজরিটি পেয়ে বিএনপি শপথ নিয়েছে এবং সরকার গঠন করেছে, মন্ত্রিপরিষদ গঠন করেছে, এটা আপনারা সবাই জানেন। শপথ গ্রহণের সময় আমাদের একটা আশঙ্কা হয়েছিল যে মেটিকুলাস ডিজাইনের আওতায় একই সঙ্গে দুটো ভোট করা হয়েছে, একটা জাতীয় সংসদ নির্বাচন আর একটা হচ্ছে হ্যাঁ না ভোট বা রেফারেন্ডাম। জুলাই সনদের পক্ষে কারা আছে, যারা আছে তাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে, যারা নেই তাদেরকে না ভোট দিতে হবে। যদি জুলাই সনদ পাস হয় বা হ্যাঁ ভোট বেশি পড়ে তাহলে সেটা সংসদে তার অধীনে শপথ নিতে হবে এবং সেই জুলাই সনদ অনুসারে গণপরিষদ গঠন হবে, তারাই মন্ত্রী পরিষদ গড়ার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ সরকার একটা পাপেট সরকারে পরিণত হবে। গণপরিষদ হবে বিএনপি জামাত রাজাকারদের প্রবেশের একটা ঘর, তাদের আস্তানা। তো যাই হোক, বিএনপিতে এখন তো অনেক বুদ্ধিমান লোকেরাও রয়েছেন। তাছাড়া তারেক জিয়া এর আগেও বাংলাদেশে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর তিনি দীর্ঘ 16 বছর নির্বাসিত হয়ে ইউরোপে, বিশেষ করে লন্ডনের মতো জায়গায় তিনি 16-17 বছর কাটিয়েছেন। সেখানে বসে বিশ্বের সমস্ত রাজনীতি তিনি প্রত্যক্ষ করেছেন। বড় বড় রাজনৈতিকদের জীবন আচরণ, তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে তিনি দেখেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। কাজেই আজকে তিনি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত ম্যাচিউরড, এটা ভাবা যেতেই পারে এবং এটা অবিশ্বাস করার কোনোই কারণ নাই। তাছাড়া সেই দলে রয়েছে মির্জা আব্বাসের মতো সিনিয়র মানুষ, নিতাই রায় চৌধুরীর মতো আগেও মন্ত্রী ছিলেন, তার মতো মানুষ। তারপর রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একসময় আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন। আমি ঠাকুরগাঁতে চাকরি করাকালীন সময় তার সঙ্গে আমার পরিচয় ছিল এবং সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ ছিল। তো তিনিও বহু বৎসর যাবৎ, তিনি তো রাজনৈতিক পরিবারের ছিলেন, তার বাবা রাজনীতি করছেন, পাকিস্তান আমলে মুসলিম লীগের রাজনীতি করছেন। তো তারেক জিয়ার অবর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইন দ্য নেম অফ বেগম খালেদা জিয়ার নামে এত বছর ধরে দলটাকে সংগঠিত করে রেখেছেন, এক করে রেখেছেন বিএনপিকে, এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিএনপির ভূমিকা তারা পালন করেছেন। তাদের মতো লোক থাকতে বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেবে এটা আমরা ভাবতে পারিনি। আবার সন্দেহ ছিল মনে যে হঠাৎ করে যদি এই ইউনূসের পাতা ফাঁদে পা দিয়ে এই যে মেটিকুলাস ডিজাইনের যে অংশ হানা ভোট, তাতে যদি শপথ গ্রহণ করে ফেলে তাহলে মহা ভুল করবে তারা। কিন্তু দেখলাম যে এমপিদের শপথ গ্রহণের পূর্বেই সালাউদ্দিন আহমেদ ঘোষণা করলেন, সব এমপিদের বলে দিলেন যে আমরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এই শপথটি আমরা গ্রহণ করব। আর নীল কাগজে যে হানা ভোটের যেটা দেওয়া হয়েছে এটা সম্পর্কে পরে দেখা যাবে, কারণ আমরা সংসদ গঠন করার পর সংসদ অধিবেশনে এটা আমরা প্লেস করব। যদি এটা পাস হয় তখন এটা একটা আইনি বৈধতা পাবে, তার আগে এটা আমরা
এখানে আমরা শপথ নেব না, এখানে আমরা স্বাক্ষরও করব না। দেখা গেল যে এটা একমতো প্রায় ডাস্টবিনে বিএনপি সরে ফেলে দিল। ওই যে একটা ইউনূস সাহেবের সঙ্গে একটা ডাস্টবিন শ্রমিক রয়েছে না, সেই ডাস্টবিন শ্রমিকের এই ডাস্টবিন পলিসি মতোই ডাস্টবিনে চলে গেল তাদের মেটিকুলাস ডিজাইনের হানা ভোট। যাই হোক, খুব ভালোভাবেই সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে আমাদের সংবিধানে বহু রকমের ব্যবস্থা থাকা সত্ত্বেও চিফ ইলেকশন কমিশনারকে কেন আসতে হলো শপথ গ্রহণ পড়ানোর জন্য? এটা কিন্তু খুব একটা আইনগত বৈধতা এর পিছনে কিন্তু নেই। যাই হোক, যেটা হয়ে গেছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে, যা হয়ে গেছে যেটা, সেটা নিয়ে আর প্রশ্ন তুলে লাভ নেই। বিএনপি মন্ত্রিসভা গঠন করেছে এবং প্রাচীন ও নবীনদের সমন্বয়ে ভালো একটা মন্ত্রিসভা হয়েছে বলে আমরা মনে করি, কিন্তু তার মধ্যে আমাদের মনে একটা ব্যথা রয়ে গেছে। প্রথম ব্যথাটা হচ্ছে যে আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা আশা করেছিলাম যে মুক্তিযোদ্ধার একজন প্রতিনিধি হিসাবে অত্যন্ত ভোকাল, যিনি বিএনপির সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তাকে মন্ত্রিসভায় আনা হবে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হবে। এটা শুধু আমি একা নই, বহু মুক্তিযোদ্ধা এই আশাটা করেছিল। আমাদের এই আশাটা তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি রাখতে পারতেন, কিন্তু সে আশাটা আমাদের পূরণ হলো না, এই জন্য আমরা একটু ব্যথিত। 2 নম্বর একটা বিষয় আমরা বিস্মিত হয়েছি যে বাংলাদেশে বিএনপির মধ্যেও অনেক অভিজ্ঞ রাজনীতি থাকা সত্ত্বেও একজন বিদেশি রজার রহমান, তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো? আমাদের যেটা বিশ্বাস, যেটা হয়তো তারেক রহমান করেননি, নিশ্চয়ই পিছনে কোনো একটা ডিজাইন রয়ে গেছে, বা বহির্বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বের কোনো বড় দেশের বা ডিপ স্টেটের কারোর কোনো একটা চাপ রয়েছে, যার জন্যে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো। তবে আমার পরামর্শ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি যেন খুব সজাগ দৃষ্টি রাখেন এই রজার রহমানের দিকে, তিনি যাতে কোনো দেশের বা ওই যে ইউনূস সাহেবের আবিষ্কার, তো তিনি ইউনূস সাহেবই তাকে ডিপ স্টেটের লোক হিসাবে এখানে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু একবার বলা হয়েছিল যে এত লোক থাকতে কেন বিদেশ থেকে রজার রহমানকে নিয়ে এসে, খলিলুর রহমানকে নিয়ে এসে একজন বিদেশি নাগরিককে কেন জাতীয় নিরাপত্তা দায়িত্ব দেওয়া হলো, এই কথা কিন্তু বিএনপি বলেছিল। কিন্তু পরবর্তী সেই বিএনপি কেন তাকে পররাষ্ট্রমন্ত্রী মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদটি দিয়েছে, সেটা আমাদের কাছে বোধগম্য হলো না। তবুও আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব সাবধান দৃষ্টি রাখবেন এই লোকটার প্রতি, কারণ আমাদের কিন্তু সংবিধানে এমন কোনো নিয়ম নাই যে কোনো বিদেশি নাগরিক কোনো বড় দায়িত্ব, মন্ত্রী বা সাংবিধানিক কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন। এরপর যে কথাগুলো আমি বলতে চাই তা হচ্ছে, আপনার মন্ত্রিপরিষদ হয়তো ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব নিজেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রকাশ করেছিলেন যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে অনেক দিনের পরিকল্পনায় তিনি বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে এই বিপ্লব সংগঠিত করেছেন, এবং তার মাস্টার মাইন্ড হিসাবে মোস্তাফিজ আলম অর্থাৎ হিজবুল তাহরির
একজন নেতাকে, জঙ্গি নেতাকে তিনি মিন করেছিলেন, তার পাশে দাঁড়িয়ে পরিচয় করেছিলেন ক্লিন্টন পরিবারের সঙ্গে যে ইনি ছিলেন এর মাস্টার মাইন্ড। এটা তদন্ত করে এর কিন্তু একটা বিচার হওয়া দরকার, কারণ এই কাজটা যিনি প্রকাশ করেছেন এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতার কাজ। আর বাংলাদেশের তার এই 18 মাসের শাসনে সবাই সব কিছু জানেন কি হয়েছে, কাজে বিস্তৃত বলার আমার দরকার নেই, আমি শুধু পয়েন্টগুলো দু একটা বলছি আপনার এই নতুন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে, যে দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। যত শীঘ্র পারেন দেশকে সংগঠিত করার জন্য, দেশকে কন্ট্রোল করার জন্যে জনগণকে আবার আইনমুখী করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনিক ব্যবস্থাকে সুসংহত করুন। আপনারা জানেন দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মপ তৈরি করে হাইকোর্টের বিচারপতিদের সময় দিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং নিজেদের পছন্দ মতো বিচারপতি নিয়োগ করা হয়। এখানে তদন্ত করে দেখে যারা যোগ্য লোক তাদেরকে বিচারপতি নিয়োগ করতে হবে এবং মব বাহিনীর দ্বারা যে বিচার বিভাগ গঠিত হয়েছিল, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের সম্পর্কে পুনর্মূল্যায়ন করা দরকার বলে আমরা মনে করি। বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে বহু লোককে চাকরির থেকে বরখাস্ত করে তারা জামাত শিবির তাদের নিজস্ব লোকদেরকে নিয়োগ করেছিল। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় দাঁড় করানো হয়েছিল। বহু সম্মানী লোকের সম্মানহানি করা হয়েছিল। এগুলো একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এই বিচার বিভাগে একটি কমিশন গঠন করে সমস্ত অকাম কুকামের তদন্ত করে দোষীদের বিচার হওয়া দরকার। ডক্টর ইউনূসের বিচার হওয়া দরকার। চিটাগাঙে যে গণহত্যা ঘটানো হয়েছে, গোপালগঞ্জে যে গণহত্যা ঘটানো হয়েছে, প্রকাশ্যে জনগণ সবাই জানেন, সবাই দেখেছেন। ইউনূস সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসন যন্ত্র তার হাতে ছিল, আমরা পুলিশ বলি, মিলিটারি বলি, সবই তার হাতে ছিল, কিন্তু তিনি কোনো হুকুম দেন নেই, নড়াচড়ায় মুখ বন্ধ করে বসেছিলেন, কোনো ব্যবস্থা নেননি। কাজেই এই সমস্ত ব্যর্থতার দায়িত্ব তার, এর বিচার করতে হবে। বহুত লোককে জেলখানায় হত্যা করা হয়েছে, বহু নিরপরাধ মানুষকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বিশেষ করে আমি বলবো আমাদের একজন হিন্দু সাধু সন্ন্যাসী চিন্ময় দাস, তাকে বিনা বিচারে, বিনা কারণে একজন নিরপরাধ মানুষকে 1.5 বৎসর কাল তাকে বন্দি করে রাখা হয়েছে। তাকে অচিরে আপনি মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। এই আবেদন আমি করছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে, এবং এ বিষয়ে ইউনূস সরকারের বিচার করতে হবে যারা এর জন্য দায়ী। আপনারা অবগত আছেন, আমরা বহু কথা শুনেছি, চিটাগাং পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, করিডোর মানবিক করিডোরের নাম দিয়ে বিদেশের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং এইসব কন্ডিশন করেই সিআইয়ের সঙ্গে এবং ডিপ স্টেটের সঙ্গে এই সমস্ত চুক্তি করেই ইউনূস সাহেব নাকি শাসন ক্ষমতা পেয়েছিলেন, দখল করেছিলেন, এবং তার কার্যকালীন সময়ের মধ্যে এই সমস্ত অপকর্মগুলি তিনি করে গেছেন। আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন যে আমেরিকার থেকে শুধুমাত্র খাদ্যশস্য আমদানি করতে হবে এবং বিভিন্ন কী করতে হবে, বিমান আমদানি করতে হবে, বোয়িং বিমান কিনতে হবে। আমরা একটা গরিব দেশ, আমরা কার সঙ্গে যুদ্ধ করব? বোয়িং বিমান চালাবো কোথায়? আমাদের যা আছে তাই তো চলে না, লোকসানে চলে আমাদের বিমান অধিদপ্তর। সেখানে আমেরিকার সঙ্গে এত বড় চুক্তি করে বসে আছেন উনি। টাকা কোথার থেকে আসবে? কে দেবে টাকা? আর আমেরিকার থেকে খাদ্যশস্য আমদানি করলে হয়তো দামে একটু সস্তা পড়বে, কিন্তু আমাদের কৃষক কুল, যারা আমাদের বাংলাদেশের মূল শক্তি, যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে এতদিন এই লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিকে বাঁচিয়ে রেখেছেন, সেই কৃষককুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হবে।
কাজে এই চুক্তি অবিলম্বে আপনার বাতিলের ব্যবস্থা করুন। আর যে সমস্ত চুক্তি ইউনূস সাহেব করেছেন, চিটাগাং বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ ইত্যাদি ইত্যাদি আরও কি গোপনে আছে, এগুলো আপনি তদন্ত করে এগুলো সমস্ত বাতিল করার ব্যবস্থা করুন। এগুলো দেশের মানুষের দাবি। তিনি যে সমস্ত অর্ডিন্যান্সের মাধ্যমে অনেক অকাম কুকাম করছেন, সেই সমস্ত বেআইনি অর্ডিন্যান্সগুলো বাতিল করার দাবি রয়েছে জনগণের। বিশেষ করে অর্ডিন্যান্সের মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে সেই ট্রাইব্যুনালে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। এটা অবৈধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল গঠন করার ক্ষমতা জনাব ইউনূসের ছিল না, তিনি সেটা করেছেন। কাজে সে অর্ডিন্যান্স বাতিল করা হোক। বহু হত্যাকাণ্ড ঘটেছে, বহু পাশবিক অত্যাচার ঘটেছে, বহু হিন্দুদের বাড়িঘর লুট করা হয়েছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে, হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কয়েকদিন আগে দিবু দাসের মতো একটা নিরীহ মানুষকে হত্যা করে পুড়িয়ে তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। নোরা পাগলার দেহ মরে গেছিল একজন বাউল, তার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মাজার ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। এর বিচার আমরা চাই। এই সমস্ত অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে দেশ থেকে যেতে দেওয়া হবে না, সেজন্য পালাতে না পারে, তার বিচার করা হোক, তাকে বিচারের আওতায় আনা হোক। তিনি যদি শেখ হাসিনার বিচারের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন, বেআইনি আদালত করে রায় দিতে পারেন, তার কেন বিচার হবে না? আর তার সবচেয়ে বড় অপরাধ, তিনি ক্ষমতা গ্রহণ করি তার কাছে যে সরকারের পাওনা ছিল কর বাবদ 606 কোটি টাকা, তিনি সেটা মওকুফ করে নিলেন। তিনি তার গ্রামীণ ব্যাংকের 2030 সাল পর্যন্ত সমস্ত কর মওকুফ করায় নিলেন। তিনি একজন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও বেলজ্জিতের মতো আদম ব্যাপারীর লাইসেন্স তিনি করে নিয়েছেন। আরও অনেক কিছু তিনি করেছেন। এগুলো তদন্ত করে দেখে এই ইউনূস সাহেবকে বিচারের আওতায় আনা হোক। এগুলো জনদাবি, আমাদের দাবি আপনার কাছে, আপনার গণতান্ত্রিক সরকারের কাছে। তিনি বহু জেলবন্দিকে খালাস করে দিয়েছেন, জেল থেকে বের করে দিয়েছেন। অনেকে ফাঁসির আসামি ছিল, জঙ্গি ছিল, যে সমস্ত জঙ্গিরা দেশে অরাজকতার সৃষ্টি করেছিল, বহু মানুষকে হত্যা করেছিল, তিনি ক্ষমতা গ্রহণ করে সে সমস্ত জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। কোন আইনে তিনি ছাড়লেন? তার বিচার হয়। অর্থাৎ ইউনূস সাহেবের প্রতিটি কর্মকাণ্ড 1.5 বছর ধরে তিনি যা ঘটিয়েছেন, আন্দোলনের নামে বহু পুলিশকে হত্যা করা হয়েছে, প্রায় 3,500 পুলিশকে হত্যা করা হয়েছে। একজন মহিলা পুরুষ যিনি প্রেগনেন্ট ছিলেন, তার পেটে সন্তান ছিল, যে বারবার কাতর আবেদন করা সত্ত্বেও তার কথা শোনা হয়, তাকে পুড়িয়ে মারা হয়েছে। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই সমস্ত হত্যাকাণ্ডে বিচার জনগণ চায়। এই সমস্ত হত্যাকাণ্ডের সমস্ত দায় ইউনূস সাহেবের কাজেই, তাকে বিচারের আওতায় আনা হোক। আর তার ক্ষমতা গ্রহণের পর জুলাই আগস্ট এবং সারা বছর ব্যাপী 1.5 বছর ব্যাপী যে সমস্ত হত্যাকাণ্ড করা হয়েছে, মব সৃষ্টি করে তার এই জঙ্গি বাহিনী, এই সমস্ত জঙ্গি ছাত্রের দল, তারা যে সমস্ত লুটপাট হত্যাকাণ্ড চালিয়েছে, বিশেষ করে পুলিশদের হত্যা করেছে, 3,500 পুলিশকে তারা হত্যা করেছে। তাদের যাতে বিচার না হয় তার জন্য তিনি দায় মুক্তি আইন পাশ করেছেন অর্ডিন্যান্সের মাধ্যমে। এই অর্ডিন্যান্স বাতিল করা হোক এবং তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। কেন তাদের বিচার হবে না? এত লুটপাট, এত অগ্নিসংযোগ, এত হত্যাকাণ্ড, কেন তাদের বিচার হবে না? অবশ্যই তাদের বিচার করতে হবে এবং এই বেআইনি অবৈধ অর্ডিন্যান্স বাতিল করে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, বিশেষ করে বিএনপির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের অনুরোধ, এখন থেকে আপনি প্রথম রাত, মানে বিড়াল মারলে প্রথম রাত্রি যেমন মারতে, একটা কথা আছে বাঙালির মধ্যে, এদেরকে আপনি বিচারের আওতায় আনুন, দেশকে ঠান্ডা করুন, দেশ সুন্দরভাবে পরিচালিত করুন। জনগণ আপনার কথা স্মরণে রাখবে, আপনার কথা চিরদিন মনে রাখবে। আর
আওয়ামী লীগকে আপনার দেশে আওয়ামী লীগের উপর থেকে আপনার যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিন, কারণ একটা গণতান্ত্রিক এক দল, তার উপরে নিষেধাজ্ঞা বেআইনিভাবে দেওয়া যায় না, এটা আপনি জানেন। কারণ নিষেধাজ্ঞা তুলে নিন। শেখ হাসিনাকে যে অবৈধ ইয়ের দ্বারা বিচার করা হয়েছে সেগুলো বাতিল করুন, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিন, দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, এটা আপনার কাছে আমি দাবি জানাচ্ছি। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসব। এত কথা বললাম নতুন সরকারের প্রতি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি। এই 1.5 বছর অধিককাল অত্যন্ত যন্ত্রণা নিয়ে আতঙ্কের মধ্যে আমরা দিন কাটিয়েছি, তার থেকে কথাগুলো উঠে আসছে। তা আপনার সরকার ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ, সমস্ত দেশবাসীকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।